হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আরেকটা বুক রিভিউ নিয়ে কথা বলার জন্য। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা হচ্ছে আরণ্যক, হুইচ ইজ রিটেন বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে বিভূতিভূষণের ফোর্থ বই, যেটা হচ্ছে 1939 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় আসলে। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বইয়ের একদম হার্ড কপি নিয়ে চলে এসেছি। আমি যেহেতু বরাবরই হার্ড কপিসটা পছন্দ করি, এজন্য আমি কিন্তু হার্ড কপিসই প্রেফার করি। হার্ড কপিসে কিছু মজার ব্যাপার কি জানেন? প্রথম ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে হার্ড কপিসে খুব ইজিলি হাইলাইট করা যায়, মার্ক করা যায়। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে হার্ড কপিসের বইগুলো না রাখতেও খুব সুবিধা। যে বইগুলা সাজিয়ে রাখতে যেমন ভালো লাগে, তেমনি বইগুলো দেখলে মনে হয় কি এই গল্পে, এই বইটাতে এই গল্পটা আছে, ওই গল্পটা আছে, রিকল করতে খুব সুবিধা হয়। আমি কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করি। এখন চলে আসি মেন গল্পে। আরণ্যক গল্পে বিভূতিভূষণ যাকে মেইন ক্যারেক্টার রেখেছেন তার নাম হচ্ছে সত্যচরণ। সত্যচরণ হচ্ছে সদ্য বিএ পাশ করা একটা ছেলে, যে নাকি কলকাতা সিটিতে জবের জন্য ট্রাই করছিল, বাট সেরকম কোনো জব সে ম্যানেজ করতে পারছিল না। তো কি হয় যে সে তার লাইভলিহুডের জন্য সে তার এক ফ্রেন্ডের থ্রুতে কলকাতা থেকে বেশ দূরে ভগলপুর নামে একটা জায়গায় সে ম্যানেজারের জব নিয়ে যায়। তার প্রধান কাজ থাকে যে প্রজাদের মাঝে জমি ডিস্ট্রিবিউট করা এবং সেখান থেকে খাজনা আদায় করা। ব্যাপারটা কিন্তু আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হলেও সত্যচরণের জন্য একদমই সহজ ছিল না। সে যখন প্রথম যায়, ভগলপুরে যায় কলকাতা থেকে, সে প্রথম যে ব্যাপারটা ফেস করে সেটা হচ্ছে লোনলিনেস। সেখানকার মানুষজনের মধ্যে না, মানুষজনের জায়গা, থাকার জায়গাটা এক জায়গা থেকে আরেক জায়গা প্রায় মাইলকে মাইল দূরে, এবং ঘনবসতিপূর্ণ এলাকা না, বরং খুবই কম মানুষের জায়গা। সো এখানে সে হচ্ছে বেশ বড় রকমের একটা ধাক্কা খায় যে এত কম মানুষ সেখানে। কলকাতা যেহেতু অনেক ক্রাউডেড একটা প্লেস, সেখান থেকে গিয়ে যায় সে খুব লোনলিনেসে পড়ে যায়। সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে মানুষের লাইফ স্টাইল। এই বইটা না পড়লে জানাই ছিল না আমার যে মানুষের লাইফ স্টাইল যে কত নিম্নমানের হতে পারে রুরাল এরিয়াসে, জঙ্গলের মাঝে। সেখানে গ্রীষ্মকালে যেরকম গরম থাকে, তেমনি পানির সমস্যা থাকে, এবং মানুষের শীতকালে হচ্ছে তেমনি জাস্ট অপোজিটটা। মানুষের ঘরবাড়ি খুব সাধারণ, তাদের শীতবস্ত্র বলতে তেমন কিছু থাকে না, এবং প্রকৃতির সাথে কন্টিনিউয়াসলি লড়াই করার একটা ব্যাপার থাকে। লাইফ স্টাইলের সাথে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের ফুড হ্যাবিট। আমরা কি করি আসলে, আমরা অনেক রকম খাবার খাই, খাবার খেয়ে আবার একটা ডেজার্ট চাই, যে না হলে আমাদের খাবারটা সবসময়, অনেক সময় মনে হয় যে ফুলফিল হলো না। কিন্তু শুধুমাত্র যে সেদ্ধ চালের ভাত মানুষের কাছে কত কাঙ্ক্ষিত একটা খাবার হতে পারে, সেটা কিন্তু এই বইটা না পড়লে আমার একদমই জানা হতো না। এবং এইখানকার মানুষজনের খাবারও কিন্তু খুবই সাধারণ, এতটাই সাধারণ যে মানুষ খুব অল্প খেয়ে তারা কাটিয়ে দিচ্ছে। এবং এইখানে প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু অনেক রকম ক্যারেক্টার উঠে এসেছে। অনেক রকম গল্প উঠেছে যারা নাকি মানুষজন এর পেশাটা বদল হতে থাকে। তাদের ঋতু বদলের সাথে সাথে তাদের পেশাও বদল হতে থাকে, কারণ সেখানে কিন্তু পেশা হিসেবে খুব বেশি কিছু করার নেই। তো মানুষ তাদের জীবন ধারণের জন্য আসলে কিভাবে কত বিদ্রোহী একটা অবস্থানে যেতে পারে সেই গল্পগুলা কিন্তু এখানে উঠে এসেছে। আরেকটা হচ্ছে প্রকৃতির সাথে লড়াই। এই যে জঙ্গলের মাঝে তাদের নিরাপত্তার অভাব, যেকোনো সময় বন্যপ্রাণীরা অ্যাটাক করতে পারে এবং করে। তারপর হচ্ছে বন জঙ্গলের মানুষজনের নানা রকম ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি থেকে যে প্রতিনিয়ত বেঁচে থাকার একটা লড়াই, সেই ব্যাপারটাও এখানে উঠে এসেছে। তারপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কিছু সুপার ন্যাচারাল থিংস এর ব্যাপার আপনারা এই বইতে পাবেন। নর্মালি যেটা হয়, যারা গ্রামে থাকে তারা অনেক রকম সুপার ন্যাচারাল জিনিস দেখে থাকে, এবং এই বইতেও কিন্তু এরকম কিছু সুপার ন্যাচারাল ব্যাপার আছে। তারপরে যে ব্যাপারটা বলবো, সেই ব্যাপারটা হচ্ছে ধর্মদেবতা, মানুষের বিশ্বাস। মানুষ বিশ্বাস করে, এবং বিভিন্ন গোত্রের মানুষ যেহেতু এখানে আছে তাদের একটা ধর্মের ব্যাপারও আছে। ধর্মদেবতা আসলে কারা? যারা ডায়রিয়া হয়ে মানুষ, গ্রামের পর মানুষ যখন মারা যায়, তাদেরকে না বাঁচিয়ে যখন চুপ করে থাকে, ধর্মদেবতার অবস্থান কি আসলে সেখানে? নাকি যখন জঙ্গলের পর জঙ্গল পুড়ে যায়, ধর্মদেবতারা যখন তখনও চুপ থাকেন, তাদের অবস্থান আসলে তখন কোথায় থাকে? মানুষের বিশ্বাসটা আসলে কোথায়?
অনেক কিছু কিন্তু সমন্বয় এই বইটা। এবং সত্যচরণ বারবারই একটা জিনিসের মাঝখান থেকে কোপ আপ করার যে শক্তিটা পেয়েছেন সেটা হচ্ছে নেচার। নেচারের পাওয়ার যে কত পাওয়ারফুল সেটা কিন্তু এই বইটা না পড়লে একদমই জানা যেত না। সত্যচরণ প্রথম থেকে শেষ পর্যন্ত তার নিজেকে কোপ আপ করার বিভিন্ন মানুষের সাথে বা বিভিন্ন সিচুয়েশনে কোপ আপ করার জন্য কিন্তু সে ধর্ম ওটাকে নেয়নি, বরং নিয়েছে নেচারটাকে। নেচার যে কত সুন্দর হতে পারে, সকালের এক রূপ, বিকেলের এক রূপ, কড়া দুপুরে এক রূপ, এবং রাতের বেলা তো কোনো কথাই নেই, এবং যখন মুনলিট নাইট হয় সেটা কিন্তু খুব অসাধারণ একটা ব্যাপার। তার চেয়েও মজার ব্যাপার কি জানেন, সত্যচরণ যখন সেখান থেকে চলে আসে তার প্রায় 15 বছর পরে সে স্মৃতিচারণ করতে থাকে যে সেই নেচার, সেই জায়গাটা আসলে কেমন আছে, সেইখানকার মানুষদের সাথে তার যে সখ্যতা গড়ে উঠেছিল সেই মানুষগুলা কেমন আছে। এই ব্যাপারগুলো কিন্তু বারবারই এই বইতে চলে এসছে। তাই আমি বলবো আপনারা যদি বই পড়তে যারা ভালোবাসেন তারা কিন্তু এই বইটা অবশ্যই মাস্ট রিড একটা বুক হিসেবে রাখতে পারেন। থ্যাংক ইউ।